হ্যাঁ, তীর্থ শুরু করতে পারো। হ্যাঁ, আচ্ছা। তো চ্যাপ্টার 11-এ হচ্ছে 3 ধরনের ম্যাথ আছে, হ্যাঁ? চ্যাপ্টারটা বেশ বড়। 3 টাইপের, হ্যাঁ? সো ফার্স্ট টাইপটা ইজি আছে। ফার্স্ট টাইপটা আগে দেখাই। ফার্স্ট টাইপে হচ্ছে যে 3টা ফর্মুলা দেখতে হবে, হ্যাঁ? একটা হচ্ছে মার্জিনের ফর্মুলা, যে মার্জিনের ফর্মুলা একটু দেখো সবাই, হ্যাঁ? মার্জিনের ফর্মুলাটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম বাই সেলস। তারপর টার্নওভারের ফর্মুলা হচ্ছে সেলস বাই এভারেজ অপারেটিং অ্যাসেটস। আর এই মার্জিন আর টার্নওভার, হ্যাঁ, মার্জিন আর টার্নওভার দুইটা গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আরওআই। ঠিক আছে? হুম, এখন একটা জিনিস খেয়াল করো, আমি যখন দুইটা গুণ করবো, যে নেট অপারেটিং ইনকাম বাই সেলস ইনটু সেলস বাই এভারেজ অপারেটিং অ্যাসেট, দুইটা যখন গুণ করবো একসাথে, হ্যাঁ, হ্যাঁ, তখন কিন্তু এই যে সেলস এইটার হচ্ছে নিচে আছে, আর গুণ দিয়ে যেটা লিখলাম ওইটার উপরে আছে সেলস, তাহলে সেলস সেলস কাটাকাটি চলে যায়। ঠিক হুম, আছে? সেলস সেলস কাটাকাটি চলে গেলে আলটিমেটলি আরওআই এর যে ফর্মুলাটা থাকে সেটা হচ্ছে এইটা, নেট অপারেটিং ইনকাম বাই এভারেজ অপারেটিং অ্যাসেট। কিন্তু এটা আমরা খুব একটা ইউজ করব না। যদি বলে আরওআই নির্ণয় করো, তাহলে কি আরওআই নির্ণয় করতে বললে কিন্তু এই যে এটা দিয়ে করলেই হয়ে যায়, বাট এটা আমরা ইউজ করব না। আমরা হচ্ছে ভাগে ভাগে আগে মার্জিন বের করব, মার্জিন বের করার পর টার্নওভার বের করব, তারপর দুইটা গুণ করে বলবো যে এটা হচ্ছে আরওআই। ঠিক আছে? আচ্ছা। সো এই 3টা ফর্মুলা আমার লাগবে ফার্স্ট টাইপের ম্যাথের জন্য। সো আমি ফার্স্ট টাইপের একটা ম্যাথ দেখাই, হ্যাঁ, একদম বেসিক। এই যে এটা দেখা যেতে পারে রিভিউ প্রবলেম 1। ঠিক আছে? রিভিউ প্রবলেম 1, এখানে দেখো কি কি দিছে উদ্দীপকে, সেলস দিছে, নেট অপারেটিং ইনকাম দিছে, এভারেজ অপারেটিং অ্যাসেটস দিছে, হ্যাঁ, তিনটা জিনিসই আমরা দিয়ে দিছে। তিনটা জিনিস দিয়া 1 নাম্বারে বলছে কম্পিউট দা মার্জিন, হ্যাঁ সরি, কম্পিউট দা মার্জিন, টার্নওভার এন্ড আরওআই, তিনটা জিনিস কম্পিউট করতে বলছে। যদি শুধু আরওআই কম্পিউট করতে বলতো তাও আমরা মার্জিন আর টার্নওভার কম্পিউট করে তারপর আরওআই নির্ণয় করতাম। ঠিক আছে? তো দেখো মার্জিনের ফর্মুলাটা বসাইছে, নেট অপারেটিং ইনকাম বাই সেলস, দুইটাই দেওয়া আছে উদ্দীপকে, উদ্দীপক থেকে নিয়ে 12% বের করছে। টার্নওভার দুইটাই দেওয়া আছে, হ্যাঁ, সেলস বাই এভারেজ অপারেটিং অ্যাসেট দুইটাই উদ্দীপক থেকে নিয়ে 2.5 বের করছে। এটা কিন্তু পার্সেন্টেজে না, খেয়াল করো, মার্জিনটা পার্সেন্টেজে, টার্নওভার শুধু পয়েন্টে। আর আরওআই হচ্ছে মার্জিন ইনটু টার্নওভার গুণ করার পর যেটা আসে ওইটা আবার পার্সেন্টেজে, এটা হচ্ছে আরওআই। ঠিক আছে? এই টাইপের কোশ্চেনে বেশি আসে আর কি 1 নম্বরে। আর 2 নম্বরে হচ্ছে টিচার যতখানি ক্রিয়েটিভ করতে পারে, হ্যাঁ, উনি বলতে পারে যে ধরো কথার কথা সেলস বেড়ে গেছে, ধরো কথার কথা সেলস বাড়া সত্ত্বেও নেট অপারেটিং ইনকাম কমে গেছে, হ্যাঁ, আবার ধরো এভারেজিং অপারেটিং অ্যাসেট আনচেঞ্জড আছে, অর্থাৎ এরকম চেঞ্জ করে দিতে পারে, হ্যাঁ, চেঞ্জ করে দিয়ে বলতে পারে এই সিচুয়েশনে আরওআই কত হয়েছে, অ্যানালাইসিস করতে বলতে পারে যে আরওআই কেন কম বা বেশি হইলো। হ্যাঁ, তো 2 নাম্বার দেখি এখানে কি বলছে, টপ ম্যানেজমেন্ট অফ মেডিকেল ডায়াগনস্টিক্সিং হ্যাজ এ গ্রেট মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন এভারেজ অপারেটিং অ্যাসেটস। আচ্ছা, এটা হচ্ছে রেজিডুয়াল ইনকাম বের করতে বলছে। আচ্ছা যাই হোক, এটা পরে আসতেছি। আচ্ছা, এই গেল আরওআই রিলেটেড একদম বেসিক্স আর কি। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে এই আরওআই টাইপেরই, সেটা হচ্ছে রেজিডুয়াল ইনকাম। এই যে দেখো রেজিডুয়াল ইনকাম, ঠিক আছে, এই যে এই ফর্মুলাটা, রেজিডুয়াল ইনকামের এই ফর্মুলা, অর্থাৎ ফর্মুলা মুখস্থ রাখতে হবে মোটা দাগে 4টা আর কি। ওইদিকে গেল হচ্ছে টার্নওভার, তারপর হচ্ছে এই কি যেন ভুলে গেলাম তো, তিনটা যেন কি কি, আরওআই, টার্নওভার আর একটা হচ্ছে মার্জিন, সরি, মার্জিন একটা, টার্নওভার একটা, আর আরওআই একটা, এগুলো 3টা। আর এই জায়গায় হচ্ছে রেজিডুয়াল ইনকামের ফর্মুলাটা মনে রাখতে হবে। রেজিডুয়াল ইনকাম 4টা। রেজিডুয়াল ইনকাম বের করার জন্য নেট অপারেটিং ইনকাম থেকে নেট অপারেটিং ইনকাম বাদ এভারেজ অপারেটিং অ্যাসেট যেটা, এই এভারেজ অপারেটিং অ্যাসেটের সাথে মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা অ্যাডজাস্ট হবে। এভারেজ অপারেটিং অ্যাসেটের সাথে মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন গুণ করার পর যেটা আসলো ওইটা নেট অপারেটিং ইনকাম থেকে বাদ দিচ্ছি। বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে রেজিডুয়াল ইনকাম। ঠিক আছে? তো এখন আবার একটু ওই সেম কোশ্চেনটাই যাই যেখানে রেজিডুয়াল ইনকাম বের করতে বলছিল, আমরা দেখি নাই, একটু স্কিপ মারছিলাম, ওইটা বের করি। এই যে, হ্যাঁ, না এটা তো ট্রান্সফার প্রাইসিং, রিভিউ প্রবলেম 1 নাকি, এই যে রিভিউ প্রবলেম 1। আচ্ছা, রিভিউ প্রবলেম 1 এর 1 নাম্বারটা আমরা করছি, 2 নাম্বারটা, টপ ম্যানেজমেন্ট অফ মেডিকেল ডায়াগনস্টিক্স ইনক হ্যাজ সেট এ মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন এভারেজ অপারেটিং অ্যাসেট 25%, তাহলে মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 25%। এখন বলছে যে রেজিডুয়াল ইনকাম বা আরআই নির্ণয় করতে বলছে। তাহলে আরআই নির্ণয় করার সূত্র কি? আরআই নির্ণয় করার সূত্র হচ্ছে যে এভারেজ অপারেটিং অ্যাসেট যেটা, ফার্স্টে ওইটা লিখবো 10 লাখ। আচ্ছা সরি, এটা বাদ দিই, এইটা দেখো, আমাদের আরআই এর সূত্র হচ্ছে নেট অপারেটিং ইনকাম, নেট অপারেটিং ইনকাম 3 লাখ, হ্যাঁ, বা 30 লাখ। নেট অপারেটিং ইনকাম সূত্র বলতেছি, নেট অপারেটিং ইনকাম মাইনাস এভারেজ অ্যাসেটের
মিনিমাম রিকোয়ার্ড অফ রিটার্ন গুণ হবে এভারেজ অ্যাসেট কত, এভারেজ অ্যাসেট যে এটাই উপরে লিখছে, ফার্স্ট রোতে এটা এক্সট্রা লিখছে, না লিখলে হয়তো এভারেজ অ্যাসেট হচ্ছে 10 লাখ বা 100 লাখ বা 1 কোটি, ওইটার সাথে মিনিমাম রিকোয়ার্ড রিটার্নটা অ্যাডজাস্ট হবে 25%। 25% করে হলো 25 লাখ, তাহলে নেট অপারেটিং ইনকাম 30 লাখ, 30 লাখ থেকে হচ্ছে 25 লাখ বা 5 লাখ হচ্ছে আমার রেজিজুয়াল ইনকাম বা আড়াই, তাহলে আড়াই কত, আড়াই হচ্ছে আমার 5 লাখ, আর রেজিজুয়াল ইনকাম হচ্ছে 5 লাখ। ঠিক আছে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে তিনটা জিনিস আমরা মূলত শিখছি, একটা হচ্ছে বারবার ভুলে যায় টার্নওভার, একটা হচ্ছে মার্জিন, দুইটা জিনিস মার্জিন টার্নওভার আর হচ্ছে আরওআই। মোটা দাগে আরওআই কে আর কি দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আরওআই আর একটা হচ্ছে আরআই রেজিজুয়াল ইনকাম। যেটা করতে হবে এই দুইটার একটু থিওরি পড়ে নিও, ওই বইতেই থিওরি আছে, ডিসকাশন যে কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো একটু মাঝে মাঝে থিওরিটিক্যাল কোশ্চেন দেয় যে দুইটার মধ্যে যদি ক্ল্যাশিং হয়, আরওআই এরকম আসছে আরআই এরকম আসছে, সেক্ষেত্রে কোনটা নিব, এগুলা ডিরেক্ট আনসার না নিয়ে ওই যে দুইটারই সুবিধা অসুবিধা বলে যে আমার যেটা যখন যেটা ইউটিলিটি বেশি, যখন পরিস্থিতি অনুযায়ী যেটা আমি চাই তখন সেটা আমি নিব। একটু জাস্ট থিওরি পড়ে নিও, থিওরিতে না থাকলেও চ্যাটজিপিটি করে প্রত্যেকটা একটু সুবিধা অসুবিধা দেখে নিও আর কি। এই হচ্ছে এক টাইপের ম্যাথ, হ্যাঁ এক টাইপের ম্যাথ। এখন হচ্ছে যে এই টাইপটা সহজ, এখন সেকেন্ড টাইপের ম্যাথে যাই, এটা হচ্ছে ট্রান্সফার প্রাইসিং। এই যে সেকেন্ড টাইপের ম্যাথ হচ্ছে ট্রান্সফার প্রাইসিং, যেটা করবা ট্রান্সফার প্রাইসিং এই জায়গায় আমি সূত্রগুলো দেখাই দিচ্ছি আর দুইটা অঙ্ক দেখাই দিব যেটা কোশ্চেন ব্যাংকে আসছে, হ্যাঁ। কিন্তু ট্রান্সফার প্রাইসিং এখান থেকে যে শুরু হয়েছে না, যে 506 পেজে লাস্টে, হ্যাঁ যে ট্রান্সফার প্রাইসিং শুরু হয়েছে, এখান থেকে প্রায় 3-4 পেজের মতো আলোচনা আছে, হ্যাঁ। এই আলোচনাগুলো একটু যখন প্রিপারেশন নিবা তখন ঠান্ডা মাথায় পড়বে যে আলোচনা এখানে শেষ হয়েছে, তাইলে কনসেপ্টটা ধরো আরো ক্লিয়ার হবে, হ্যাঁ ট্রান্সফার প্রাইসিং এর কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। কিন্তু আপাতত যদি জাস্ট আমি কি পয়েন্টস গুলা দেখি যে এখানে সূত্রগুলা কি কি আছে, ট্রান্সফার প্রাইসিং জিনিসটা বোধহয় আগে একটু বলে নিলে ভালো হয়। বলি ফার্স্ট ট্রান্সফার প্রাইসিং জিনিসটা কি, অ্যানোটেশন। আচ্ছা একটু ওয়েট, আমি একটা হোয়াইট বোর্ড টাইপ কিছু বের করার পর আরে কি না। আচ্ছা ট্রান্সফার প্রাইসিং জিনিসটা হচ্ছে এখন আসতেছে, আসছে এই নতুন একটা পেজ আয়, হ্যাঁ আসছে না পুরান। আচ্ছা একটু টাইম দাও আমার, আমি একটা সাদা পেজ বের করার ট্রাই করি, হ্যাঁ। আচ্ছা সো ট্রান্সফার প্রাইসিং জিনিসটা হচ্ছে যে ধরো একটা কোম্পানি, ঠিক আছে, একটা কোম্পানি, এই কোম্পানির একটা ইউনিট আছে যেটা হচ্ছে যে লাইক ফাস্ট ফুড বিক্রি করে, ঠিক আছে, ফাস্ট ফুড বিক্রি করে, হ্যাঁ কথার কথা। এখন ওরা যখন ফাস্ট ফুড বিক্রি করে, ফাস্ট ফুডের সাথে ওরা বেভারেজ বা কোল্ড ড্রিঙ্কসও বিক্রি করে, হ্যাঁ। তো এই বেভারেজটা বিক্রি করার জন্য ওদের কিনতে হয়, ক্রয় করতে হয়, তো ওরা বাইরে কারো কাছ থেকে বেভারেজ কিনে আনে, ফর এক্সাম্পল কোকা কোলা বা পেপসি, এদের ডিলারের কাছ থেকে বেভারেজ কিনে আনে। মূলত এটা একটা ফাস্ট ফুড শপ, তো ফাস্ট ফুডের সাথে এই বেভারেজটা ওরা বিক্রি করে। আচ্ছা এই কোম্পানির আরেকটা ইউনিট আছে, এই কোম্পানির আরেকটা ইউনিট আছে যারা হচ্ছে বেভারেজ প্রোডিউসার, যারা হচ্ছে বেভারেজ প্রোডিউসার, ওরা বেভারেজ বানায়, বিভিন্ন কোক টোক বানায়, ফর এক্সাম্পল ফ্রেশ কোলা বানায়, ঠিক আছে, ফ্রেশ কোলা, হ্যাঁ। কোকা কোলাও না পেপসিও না, বাট এরাও বেভারেজ, এটাও একটা বেভারেজ আর কি। সো এরা করে কি, এরা বাইরে আউটসাইডে কাস্টমারদের কাছে বিক্রি করে। তো যদি আমার এই ইউনিটটা, অর্থাৎ কোম্পানির যেটা ফাস্ট ফুড ইউনিট, ওদের তো বেভারেজ কিনাই লাগে, ওরা যদি আউটসাইডার থেকে না কিনে, ওদেরই যে আরেকটা সিস্টার ইউনিট আছে বেভারেজ প্রোডিউস করে বিক্রি করে, ওদের কাছ থেকেই নিয়ে আসে, ওদের কাছ থেকে নিয়ে আসে। অর্থাৎ একই কোম্পানির বা একই একটা গ্রুপের কোন একটা ইউনিট যদি অন্য একটা ইউনিটের কাছে কোনো গুডস সেল করে, তাইলে এই জিনিসটার নাম হচ্ছে ট্রান্সফার হয়েছে, গুডসটা কি হচ্ছে, ট্রান্সফার হয়েছে। যে প্রাইসে হবে সেটার নাম হচ্ছে ট্রান্সফার প্রাইসিং, যে প্রাইসে হবে সেটার নাম ট্রান্সফার প্রাইসিং, এটাই আর কি, ঠিক আছে। তো এখন এটা গেল কনসেপ্ট। এখন যদি আসি থিওরির এই জায়গায় কিছু জিনিস, ওরা এখানে অনেক এক্সাম্পল দিছে, একটা এক্সাম্পলে পুরো 4-5 পেজ ধরে টেনে অ্যানালাইসিস করছে। তো সেক্ষেত্রে ট্রান্সফার প্রাইসিংটা মানে ট্রান্সফার হবে কোন প্রাইসে সেটা কেমনে ঠিক করা যেতে পারে, এটা তিন ভাবে হইতে পারে। একটা হচ্ছে নেগোশিয়েটেড ট্রান্সফার প্রাইস, অর্থাৎ ওই আমার যে দুইটা ইউনিট, ওই দুইটা ইউনিট ইন্ডিপেন্ডেন্টলি নেগোশিয়েট করবে,
নেগোশিয়েট করে ওরা হচ্ছে ট্রান্সফার করে দিবে। ট্রান্সফার করলে লাভ কি ক্ষতি কি এগুলো থিওরিটিক্যাল আলোচনা, এগুলো এই জন্য পড়তে বলছি। হ্যাঁ, যখন প্রিপারেশন নিবা ট্রান্সফার প্রাইসিং এর, যদি এখানে একটু পড়ো তাহলে লাভ ক্ষতি এই জায়গাগুলো হচ্ছে যে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ, সো একটা হচ্ছে নেগোসিয়েশনের মাধ্যমে, আর একটা আছে নেগোসিয়েশনটাই এই জায়গায় অনেক বড়, অনেক গেজাইছে নেগোসিয়েশনটারে, ম্যাথও নেগোসিয়েশন থেকেই আসবে। আর একটা হচ্ছে কস্ট টু দা সেলিং ডিভিশন, অর্থাৎ ক্রয় মানে কস্টের মূল্যে, হ্যাঁ বিক্রয় মূল্যে না। ফর এক্সাম্পল কোম্পানি মানে আমার যে ইউনিটটা, ও হয়তো বিভারেজ বিক্রি করে 20 টাকায়, বাট প্রডিউস করছিল 10 টাকা, 10 টাকায় কিনে 20 টাকায় বেচতেছে। কিন্তু যেহেতু ওর বোন, ওর সিস্টার কনসার্নের কাছে বিক্রি করতেছে, তো করলো কি ওই প্রফিটটা চার্জ করলো না, ও শুধু ওর শুধু খরচটা, ওই খরচটাই চার্জ করলো 10 টাকা। মানে আমরা এই নীল ক্ষেতে পরিচিত থাকলে বলি না যে আমার 200 টাকায় দেন, হ্যাঁ 300 টাকা চাইছে 200 টাকা দেন, বলে যে 200 টাকা তো কে নাই। হ্যাঁ, তো বললাম যে যদি ভালো মানুষ হয়, মানে ফ্রেন্ড হয় আমার, যে তুই কেনা মূল্যেই দে, আমার থেকে প্রফিট কেন রাখবি। তো ব্যাপারটা ওইরকম যে কেনা মূল্যেই দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কস্ট টু দা সেলিং, কস্টে ট্রান্সফার এট দা কস্ট টু দা সেলিং ডিভিশন। আর একটা হচ্ছে ট্রান্সফার এট মার্কেট প্রাইস, কোনো নেগোসিয়েশন নাই, আমি জিনিসটা মার্কেটে যে দরে বিক্রি করি তুমিও আমার কাছ থেকে মার্কেটে ওই দরেই, মার্কেট রেটেই কিনতে হবে, কোনো গেজি করা যাবে না। তো এই দুইটা একটু থিওরিটিক্যাল পারপাসে আর কি লিখা লাগতে পারে। আর প্রথমটা তো থিওরিটিক্যাল পারপাসে লিখা লাগতে পারে, আর ম্যাথ শুধু প্রথমটা থেকেই আসতেছে মূলত ট্রান্সফার প্রাইসিং এর, ঠিক আছে। সো নেগোশিয়েটেড ট্রান্সফার প্রাইসিং, সো এই জায়গায় আমরা একটু ভিতরে ঢুকি। এই জায়গায় এক্সাম্পল দিয়ে খুব সুন্দর মতো বুঝাইছে। সূত্রের দিকে একটু যাই যাতে ম্যাথ গুলো বুঝতে ইজি হয়। সূত্র দেখো দুই ধরনের, একটা হচ্ছে সেলার্স পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে কি বায়ার্স পার্সপেক্টিভ। অর্থাৎ ট্রান্সফার প্রাইসিং এর মূল্যটা, রেটটা কত টাকা হবে, এটা যেহেতু নেগোসিয়েশন হচ্ছে, এই জন্য সেলারের পার্সপেক্টিভ থেকে একটা রেট হবে যে এই রেটের নিচে বেচবো না, এই রেটের নিচে বেচবো না। আর বায়ার্স পার্সপেক্টিভ থেকে হবে যে এই রেটের বেশিতে কিনবো না, এই রেটের বেশিতে কিনবো না। দুইজন ফাইনালি যে দুইটা রেট যদি ফিক্স করা যায় তাহলে ওইটার মাঝে কেনা বেচাটা হবে। যেমন সেলার্স পার্সপেক্টিভ থেকে দেখি, সেলার্স পার্সপেক্টিভ থেকে সে ট্রান্সফার প্রাইসে তখনই রাজি হবে যখন তার প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্টটা উঠে যাবে। সহজ কথায়, যখন তার প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্টটা উঠে যাবে। আচ্ছা, এখন এখানে ক্যাপাসিটির একটা বিষয় আছে। ক্যাপাসিটি একটা হইতে পারে আইডল ক্যাপাসিটি, আর একটা হইতে পারে যে ক্যাপাসিটি আইডল নাই, পুরোটা ইউজ করা হচ্ছে। ক্যাপাসিটি মানে কি, এটা একটু বুঝি। ক্যাপাসিটি মানে কি, ধরো যে সেলার, অর্থাৎ আমার ওই বিভারেজ প্রোডিউসার, যে ও তো বিভারেজ বানায় সেল করতেছে, কথার কথা ওর ক্যাপাসিটি আছে, ও 10,000 বানাইতে পারবে, 10,000 এর বেশি বানাইতে পারবে না, এটা ওর ক্যাপাসিটি। এখন এই 10,000 এর মধ্যে কথার কথা ও 8,000 অলরেডি প্রোডাকশন করে, 8,000 প্রোডাকশন করে এক্সটার্নাল যারা কাস্টমার তাদের কাছে সেল করে, 2,000 আইডল রয়ে যায়। এটার নাম হচ্ছে আইডল ক্যাপাসিটি। 2,000 আইডল রয়ে যায়। এই অবস্থায় যদি ওর কোনো সিস্টার কনসার্ন বা ওই সেম কোম্পানির অন্য কোনো একটা ইউনিট এসে বলে যে তুই তো বসেই আসোস, আরো 2,000 বানা, 2,000 বানাইয়া তাহলে আমারে দে, আমি আর বাহির থেকে কিনবো না, সেক্ষেত্রে সেলার শুধুমাত্র ভেরিয়েবল কস্টটুকু নিয়েই চিন্তা করে। এই প্লাস দিয়ে যা লিখছে এত কিছু আর দেখার দরকার নাই, যে শুধু ভেরিয়েবল কস্টটা উঠাইতে পারলেই হইছে। হ্যাঁ, যে ভেরিয়েবল কস্ট 5 টাকা, আমারে 5 টাকা দিতে পারলেই হইছে, বা 5 টাকার বেশি 6 টাকা 7 টাকা 8 টাকা যায় দে, তাই লাভ। এটা কখন, যখন আইডল ক্যাপাসিটি থাকবে, অর্থাৎ আমি অলস বসে আছি, আমার বানানোর কিছু নাই, আমার আইসা বলছে যে 2,000 বানা, হ্যাঁ তখন আমি বলবো যে জাস্ট ভেরিয়েবল কস্টের উপরে দিলেই আমি খুশি, আইডল ক্যাপাসিটি থাকলে। যদি আইডল ক্যাপাসিটি না থাকে, তাহলে কথার কথা 10,000 এর মধ্যে আমি 10,000ই প্রডিউস করি, হ্যাঁ কোনো আইডল ক্যাপাসিটি নাই। এখন একজন আইসা আমার কাছে বলতেছে, আমার সেম কোম্পানির আরেকটা ইউনিট আইসা বলতেছে আমার কাছে 2,000 বেচ। এখন খেয়াল করো, আমি কিন্তু আইডল বসে নাই, আমি 10,000-এর 10,000ই সেল করি, 10,000-এর 10,000ই সেল করি, আইডল বসে নাই। কিন্তু সে যখন এসে আমারে বলে যে আমাকে 2,000 দে, ওরে 2,000 দিতে গেলে আমি তো বাইরের যারা এক্সটার্নাল কাস্টমার ওদের তো 2,000 দিতে পারবো না, অর্থাৎ আমার লস্ট সেলস হবে কত, 2,000। হ্যাঁ, লস্ট সেলস এর পরিমাণটা একটু বের করা দেখাই। সেটা হচ্ছে যে আমার যদি ক্যাপাসিটি হয় 10,000, আমি যদি 8,000 প্রডিউস করি, এখন আমার বোন, আমার সিস্টার কনসার্ন এসে যদি আমার কাছে 2,000 চায়, আমি পুরা ফ্রি, আমার ক্যাপাসিটি আইডল পুরা ফ্রি, শুধু ভেরিয়েবল কস্টে উঠাইতে পারলেই হয়েছে। আমার যদি ক্যাপাসিটি 10,000 হয়, আমি যদি 10,000 প্রডিউসই করি, আমার কাছে সিস্টার কনসার্ন এসে যদি 2,000 চায়,
তাহলে আমার লস্ট সেলস এর পরিমাণ হচ্ছে 2000। লেটস সে আমার 10,000 ক্যাপাসিটি, কিন্তু আমি প্রোডাকশন করি 9,000। 10,000 ক্যাপাসিটি বাট প্রোডাকশন করি 9,000। সিস্টার কনসার্ন আইসা 2,000 চাইতেছে। এখন 10,000 9,000 প্রডিউস করি, 1,000 আইডেল, 1,000 ওরে দিয়ে দিলাম। 1,000 এর জন্য শুধু ভেরিয়েবল কস্ট তুলতে পারলেই হয়েছে, কিন্তু আরো 1,000 তো লস্ট সেলস। তখন লস্ট সেলস আরো 1,000। হ্যাঁ, কারণ আমার এই 2,000 দেওয়ার জন্য আমার বাইরের মানুষের 8,000 দিতে হবে, অর্থাৎ আমি 9,000 যে এখন দিচ্ছি ওইটা আমি দিতে পারবো না, তখন লস্ট সেলস হয়ে যাবে 1,000। এই হচ্ছে লস্ট সেলস নির্ণয় করা, ঠিক আছে? আর কমপ্লিকেশনস কিছু নাই। তাহলে আমি লস্ট সেলস বের করে ফেলছি। এই লস্ট সেলস এর টোটাল কন্ট্রিবিউশন মার্জিনটা কে নাম্বার অফ ইউনিটস ট্রান্সফার দিয়ে ভাগ দিতে হবে। যে আমার লস্ট সেলস হইছে কথার কথা 2,000, 1,000 বা এতখানি আমার সেলস লস্ট হলে টোটাল এতখানি আমার কন্ট্রিবিউশন মার্জিন লস হয়ে গেছে। আমি তোমাকে যে কয়টা ট্রান্সফার করব, হ্যাঁ, প্রতিটার সাথে ওই প্রাইসটা ভাগ দিয়ে প্রতি ইউনিটের জন্য ভেরিয়েবল কস্টের সাথে যোগ করে প্রাইসটা বাড়াই দিব। এটা একটা চিন্তা করা যায় যে এটার জাস্টিফিকেশনটা কেমনে আসলো। আমরা যদি জাস্টিফিকেশন না বুঝি সূত্রটা মুখস্থ করলে ম্যাথ হবে, ঠিক আছে? এত কিছু চিন্তা করার দরকার নেই। সূত্রটা কি? সেলার্স পার্সপেক্টিভে সূত্র হচ্ছে যদি আইডল ক্যাপাসিটি থাকে শুধু ভেরিয়েবল কস্ট, যদি আইডল ক্যাপাসিটি না থাকে তাহলে যতটুকু আমি লস্ট সেলস করছি অতটুকুর কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই যতটুকু নাম্বার অফ ইউনিটস ট্রান্সফার করতে ততটা। এইটা করলে সেলার্স পার্সপেক্টিভের মিনিমাম বিক্রয় মূল্য বের হবে, মিনিমাম বিক্রয় মূল্য, যে এত টাকার নিচে বেচবো না। আর বায়ার্স পার্সপেক্টিভটা কি? বায়ার্স পার্সপেক্টিভটা খুবই ইজি। আমি যদি কোনো আউটসাইড সাপ্লায়ার কাছ থেকে কিনি, ফর এক্সাম্পল আমার যে ফাস্ট ফুডের দোকানটা, ও কথার কথা 18 টাকায় হয়তো কোকা কোলার কোক কিনতেছে, 18 টাকায় কোকা কোলার কোক কিনতেছে। ও কখন ওর সিস্টার কোম্পানি থেকে ফ্রেশ কলা কিনবে? যখন ও দেখবে যে আমার সিস্টার কনসার্ন আমার 15 টাকায় দিচ্ছে। হ্যাঁ, অর্থাৎ বায়ার্স পার্সপেক্টিভ হচ্ছে আমি তো বাহির থেকে কিনতেছি, অ্যাটলিস্ট তার চাইতে যদি কমে দিতে পারে তাহলে আমি আমার সিস্টার কনসার্ন থেকে নিতে রাজি আছি। এটা হচ্ছে বায়ার্স পার্সপেক্টিভ। আর এখানে একটা থিওরিটিক্যাল কথা লিখছে, যদি আমি বাইরে থেকে না নেই, যদি বাইরে থেকে না নেই তাহলে আমি কতটুকু প্রফিট করতে চাই, শুধু ওই প্রফিটের অংশটুকু থেকে কম হলেই হবে। এইটার জিনিসটা আমি খুব একটা ভালো বুঝি না, কোনো ম্যাথও নাই। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে কোনো ম্যাথ নাই। এই জন্য আমি এই জায়গাটাও একদম প্র্যাকটিক্যালি বুঝতে পারি না এই জিনিসটা। যা লিখছে তাই শুধু তাই, তোমরা যা দেখতেছো আমিও তাই দেখতেছি আর কি। এই আর কি, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল হচ্ছে ট্রান্সফার প্রাইসিং এর বেসিক্স। আর দেখি কোনো ডিফারেন্ট কিছু আছে কিনা। আর কিছু নাই, ম্যাথ করলে হয়ে গেছে, হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা তাহলে ট্রান্সফার প্রাইসিং এর ম্যাথে চলে যাই। কয়েকটা ম্যাথ করি। হ্যাঁ, প্রথমে আমরা এই রিভিউ প্রবলেমটা দেখি। রিভিউ প্রবলেম। আচ্ছা, ট্রান্সফার প্রাইসিং এর রিভিউ প্রবলেমে কোশ্চেনটা পড়তেছি। Collier Products Inc. has a valve division that manufactures and sells a standard valve. এটা কিন্তু কোশ্চেন ব্যাংকের ম্যাথ। হ্যাঁ, এটাই তুলে দিছে। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যা দেখলাম 90% বইয়ের ম্যাথ। হ্যাঁ, 10% হয়তো বাইরে থেকে বা ক্রিয়েটিভ করার চেষ্টা করছে, বা 20% ক্রিয়েটিভ করার চেষ্টা করছে, 80%ই বইয়ের ম্যাথ। তো আমি তোমাদের জায়গায় থাকলে যেটা করতাম, বইয়ের সব ম্যাথই একটু দেখার চেষ্টা করতাম, যে কোনো কিছু অপরিচিত যেন বই না থাকে। হ্যাঁ, মানে বই থেকে ম্যাথ আসলে যেন কোনোভাবে মিস না যায় আমার মার্কস। হ্যাঁ, বাইরে থেকে যদি আসে তাহলে তো কমন সেন্স দিয়ে ইনস্ট্যান্ট সলভ করতে হবে। সো এটা একটু বইয়ের ম্যাথ গুলো বেশি বেশি প্র্যাকটিস করতে পারো, তাইলে হচ্ছে যে হয়তো ম্যাক্সিমামই কমন পাওয়া যাবে, মার্কসও ভালো উঠবে আর কি তাহলে। আচ্ছা আচ্ছা, যেখানে ছিলাম কোশ্চেনটা পড়ি। হ্যাঁ, Collier Products Inc. has a valve division, ওর একটা ডিভিশন আছে। ডিভিশনের নাম কি? valve division that manufactures and sells standard valve। ও valve বিক্রি করে। ওর ক্যাপাসিটি কয়টা? ওর ক্যাপাসিটি হচ্ছে 1 লাখ ক্যাপাসিটি আছে। সেলিং প্রাইস আউটসাইড কাস্টমার 30 টাকা, ও বাইরের মানুষজনের কাছে এই বাল্বগুলা 30 টাকায় বেচে। এবং ভেরিয়েবল কস্ট, এই বাল্বগুলা বানাইতে 16 টাকা খরচ হয়। আর ফিক্সড কস্ট বেসড অন ক্যাপাসিটি 9 টাকা পার ইউনিটে, বেসড অন ক্যাপাসিটি। তাহলে 1 লাখ ইনটু 9 লাখ টাকা হচ্ছে ওর ফিক্সড কস্ট। আচ্ছা, আমি তো বের হয়ে গেলাম, সরি। কই গেল? আরে কাহা চলা গয়া। আচ্ছা, আবার তাহলে নতুন করে ওপেন করি, প্যারা নাই। এডিশন এটা।
আর এই জায়গা, আচ্ছা এই জায়গাটা তো ক্লোজ রাখি। আচ্ছা, যেখানে ছিলাম যে আমার ফিক্সড কস্ট কত, আমি সেটা পেয়ে গেছি। ফিক্সড কস্ট হচ্ছে 9 লাখ টাকা। The company has a pump division, দেখো আরেকটা ডিভিশন। এতক্ষণ যে ডিভিশন নিয়ে কথা হয়েছে সেটা ছিল ভালভ ডিভিশন, এখন যে ডিভিশন নিয়ে কথা হচ্ছে সেটার নাম হচ্ছে পাম্প ডিভিশন, ঠিক আছে? আচ্ছা, তো পাম্প ডিভিশন কি করে? The company has a pump division that could use this valve in one of its pumps, ওই ভালভগুলো ইউজ করতে পারে। The pump division is currently purchasing 10,000 ভালভ। কয়টা ভালভ কিনতেছে? 10,000 ভালভ কিনতেছে বাহির থেকে, 29 টাকায় কিনতেছে। হ্যাঁ, তাহলে অঙ্কটা যদি আমি বলি, কি বললো, আমার এখানে একটা কোম্পানির দুইটা ডিভিশন আছে, একটা ভালভ ডিভিশন। ভালভ ডিভিশনের 1 লাখ ভালভ প্রডিউস করার ক্যাপাসিটি আছে, ও প্রতিটা 30 টাকায় বেচে, 16 টাকা হচ্ছে ওর ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট থাকে। পাম্প ডিভিশন একই কোম্পানির আরেকটা সিস্টার ডিভিশন, ওর 10,000 ভালভ লাগে, কিন্তু এই 10,000 ভালভ ও নিজের বুইনের থেকে না কিনা ওটা বাহির থেকে 29 টাকায় কিনতেছে। এবার আমরা আসি যে ওরা কি নিজেদের মধ্যে কেনাকাটা করতে পারে কিনা। 1 নাম্বার, অ্যাজিউম that the valve division, valve division কোন ডিভিশন? valve division has enough idle capacity। হ্যাঁ, অর্থাৎ কি বলছে, অ্যাজিউম করে নিতে বলছে যে ওর ক্যাপাসিটি হচ্ছে আইডল, মানে হচ্ছে পাম্প ডিভিশন যদি ওর কাছে কিনতে আসে তাহলে ও পুরোটা ওরা সাপ্লাই দিতে পারবে, কোনো অসুবিধা নাই, আইডল ক্যাপাসিটি আছে। টু হ্যান্ডেল অল অফ দ্য পাম্পস ডিভিশনস নিডস, what is the range of acceptable transfer price if any for the transfer between the two division? আগে আমি চিন্তা করি যে সেলার কত চাইতে পারবে, বায়ার কত চাইতে পারে। হ্যাঁ, দুইজনের মধ্যে একটা নেগোসিয়েশন হবে। দেখো, সেলারের কিন্তু আইডল ক্যাপাসিটি, সেলারকে ভালভ ডিভিশন ভালভ বিক্রি করবে, ওর কিন্তু আইডল ক্যাপাসিটি আছে। আইডল ক্যাপাসিটি থাকলে শুধু যে ভেরিয়েবল কস্টটা শুধু সেইটার বেশি পাইলেই ও খুশি। হ্যাঁ, যে আমার তো আইডল ক্যাপাসিটি পয়রা রইছে, ফিক্সড কস্ট দেওয়াই লাগতেছে। হ্যাঁ, তাহলে আমি নতুন প্রোডাকশনে গেলে শুধু ভেরিয়েবল কস্টটা এক্সট্রা প্রোডাক্ট প্রডিউস করা লাগবে। তাহলে যেহেতু আমি আইডল ক্যাপাসিটিতে আছি, তাহলে আমারে জাস্ট ভেরিয়েবল কস্টের বেশি দিলেই আমি প্রোডাকশনে যেতে পারবো, কোনো অসুবিধা নাই। অর্থাৎ সেলার চাইবে 16 টাকার বেশিতে অবশ্যই তাকে বেচতে হবে, 16 টাকার বেশি। আচ্ছা, পাইলাম, সেলারেরটা পাইলাম। এবার আসো বায়ার 29 টাকায় এখন কিনতেছে। বায়ার বাইরে কিনে 29 টাকায়, তাহলে ও যদি 29 টাকার কমে কিনতে পারে তাহলেই তোর লাভ। হ্যাঁ, তাহলে সেলার বেচতে চায় 16-র উপরে, বায়ার কিনতে চায় 29-এর নিচে, তাহলে ট্রান্সফার প্রাইসটা হবে কত? 16-র উপরে কিন্তু 29-এর নিচে। সুন্দর মতো হয়ে গেল, 16-র উপরে কিন্তু 29-এর নিচে। এই এবং এই ধরনের কোশ্চেন মাঝে মাঝে থিওরিটিক্যাল কোশ্চেন করে, এখানে কি ট্রান্সফার করা কি পসিবল? হ্যাঁ, এখানে ট্রান্সফার করা পসিবল, কারণ দুজনেই প্রফিটেবল একটা সিচুয়েশনে আছে, নেগোসিয়েশন করে এখন যেটাই হয়। কিন্তু যদি কখনো উল্টা হইতো, হ্যাঁ, ফর এক্সাম্পল এই যেখানে 16 লিখছি, এইটা যদি হয়তো 29, হ্যাঁ, অর্থাৎ ভেরিয়েবল কস্ট ওই ভদ্রলোকের যদি বেশি হইতো, এটা যদি হয়তো 29, যে 29-এর বেশি হইতে হবে, 29-এর নিচে না। আর ধরো এইটা যদি হয়তো 16, হ্যাঁ, ও চায় 16-র নিচে হোক, কিন্তু ও চায় 29-এর উপরে হোক, এরকম যদি সিচুয়েশন দাঁড়ায়, জাস্ট ফিগারটা যদি চেঞ্জ হয়ে যায়, উল্টায় যায়, হ্যাঁ, তাইলে বলতে হবে যে ট্রান্সফার করা পসিবল না, ট্রান্সফার প্রাইস এখানে নেগোসিয়েশনের মাধ্যমে নির্ধারণ করা পসিবল হচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। তোমরা একটু বলো তো, রেসপন্স করো তো, বুঝছো কিনা? লাস্টের রিপিট করবা? আচ্ছা, লাস্টের লাইনটা আবার রিপিট করতেছি, জাস্ট কনসেপ্ট সেম, আমি ফিগারটা চেঞ্জ করে দিলাম। ধরো আমি টিচার, আমি পরীক্ষার কোশ্চেনে এই যে 16 টাকা না, 16 টাকার এই জায়গায় দিলাম 29, আর 29 টাকার এখানে দিলাম 16, জাস্ট ফিগারটা চেঞ্জ করছি। ফিগারটা চেঞ্জ করে তুমি সেম ভাবে এখানে লিখবা 29, এখানে লিখবা 16, কারণ ফিগার তো উল্টায় গেছে। কেন এখানে 29 লিখবা? কারণ ভেরিয়েবল কস্ট তখন 29। সেলার চিন্তা করবে আমার ভেরিয়েবল কস্ট উঠাইতে হবে, আমি 29-এর নিচে বেচবো না। কিন্তু যে বাহির থেকে 16 টাকা কিনে, সে তো চিন্তা করবে যে 16 টাকার নিচে না দিলে আমি কিনবো না। তাহলে একজন বৈশা আছে 29-এর বেশি হইতে হবে, আরেকজন বলতেছে না 16-র কম হইতে হবে। তো এখানে তো কোনো রেঞ্জ ক্রিয়েট করা পসিবল হইলো না, কোনো রেঞ্জ ক্রিয়েট করা যাইতেছে না। 29-এর নিচেও কেউ নামতে চাইতেছে না, 16-র উপরে কেউ যাইতে চাচ্ছে না। যেহেতু কোনো রেঞ্জ নাই, সো তখন ট্রান্সফারটা হবে না, ট্রান্সফার প্রাইসও তখন আর নির্ধারণ করা পসিবল হবে না। বুঝতে পারছো? হ্যাঁ, এবার ক্লিয়ার। ওকে, এইটাই বলছি আর কি। আচ্ছা, 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে বলছে assume that the valve division is selling all of the valves it can produce, মানে কোনো আইডল ক্যাপাসিটি নাই। হ্যাঁ, আইডল ক্যাপাসিটি থাকলে শুধু ভেরিয়েবল কস্ট, যেহেতু কোনো আইডল ক্যাপাসিটি নাই,
আইডেল ক্যাপাসিটি নাই, এই অবস্থায় দেখো তাহলে আমি ট্রান্সফার প্রাইসটা কেমনে নির্ধারণ করি। আইডেল ক্যাপাসিটি থাকলে শুধু ভেরিয়েবল কস্ট 16 টাকা, শেষ। ভেরিয়েবল কস্ট শুধু 16 টাকা, কিন্তু যেহেতু এখন আইডিয়াল ক্যাপাসিটি নাই, এই জন্য দেখো ওরা করছে কি ভেরিয়েবল কস্ট প্লাস কিছু একটা হবে, ভেরিয়েবল কস্ট প্লাস কিছু একটা হবে, অর্থাৎ 16 বেশি হবে, 16 বেশি হবে। 16 বেশি কত? 16 বেশি কত? সূত্র আমাকে বলতেছে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন অন লস্ট সেলস। আগে আমার চিন্তা করতে হবে সেলস লস্ট হইছে কত, সেলস লস্ট হইছে কত সেটা বের করতে হবে। বলছে যে আমি সব অল অফ দ্য ভালভস, আমি সব ভালভ প্রডিউস করি, এই অবস্থায় ও আয়সা বলছে যে ভাই আমার 10,000 দে। এর মানে আমার 10,000 বাহিরে যে বিক্রি করতাম ওই বিক্রি কমাইয়া ওরে 10,000 দিতে হবে। তাহলে আমার লস্ট সেলস কত? আমার লস্ট সেলস হচ্ছে 10,000। 10,000 ইনটু কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন কত? এই যে 30 থেকে 16 বাদ দিলে যা হয় সেটার সাথে তাহলে এই 10,000 গুণ। আবার আসি, সূত্র কি বলছে? সূত্র বলছে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন অন লস্ট সেলস। এই জন্য আগে লস্ট সেলস চিন্তা করতে হবে। লস্ট সেলস কত? লস্ট সেলস হচ্ছে, যেহেতু আমি ফুল ভলিউমে প্রডিউস করি, কোনো আইডল ক্যাপাসিটি নাই, একদম ফুল ভলিউমে। এখন আইসা যদি একজন বলে যে আমার 10,000 দে, এর মানে আমার 10,000 সেল লস্ট কইরা ওরে দিতে হবে। এর মানে লস্ট সেলস হচ্ছে 10,000। 10,000 ইনটু কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে বিক্রয় মূল্য থেকে ভেরিয়েবল কস্টটা বাদ, ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিটস ট্রান্সফার। ট্রান্সফার প্রাইসিং যে হবে, ট্রান্সফার কত ইউনিটের জন্য ট্রান্সফার নিয়ে আলোচনা হচ্ছে, 10,000 নিয়ে আলোচনা হচ্ছে, কারণ ওর তো 10,000টা লাগে। তাহলে এই 10,000 দিয়ে ভাগ দিলাম, করার পর যে অ্যামাউন্টটা আসে সেটা হচ্ছে 30। এটা হচ্ছে সেলারের নিড, যে 30-এর নিচে বেচবো না, 30-এর নিচে বেচবো না। এবার বাইরেরটা আসো, বাইরেরটা সেম। বায়ার তো বাইরে থেকে 29-এ কিনতেছে, হ্যাঁ, তাহলে বায়ার বলবে যে 29-এর নিচে হইতে হবে। 29-এর নিচে যদি না হয় তাহলে হচ্ছে আমি কিনবো না। এই যে বায়ার বলবে 29, বায়ারের ডিমান্ড। তাহলে খেয়াল করো, সেলারের ডিমান্ড হচ্ছে মিনিমাম 30 আর বায়ারের ডিমান্ড হচ্ছে ম্যাক্সিমাম 29। 29-এর 1 টাকাও বেশি না, আর ও বলতেছে 30-এর 1 টাকাও কম না। এই অবস্থায় আসলে নেগোসিয়েশন করে কোনো আউটপুট আসবে না, নেগোসিয়েশনটা ফেইল হবে, ট্রান্সফার করা পসিবল হবে না। এই জন্য ট্রান্সফার প্রাইস নির্ধারণ করা সম্ভব হবে না। এই যে নো ট্রান্সফারস উইল বি মেড বিটুইন দা টু ডিভিশনস। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে 2 নাম্বার কেস। 3 নাম্বার কেসে কি বলছে, একটু চেঞ্জ করে দিছে। assume again, আবার assume করো that the valve division is selling all of the valves। এখনো কিন্তু all of the valves মানে no idle capacity, এরকম একটা সিচুয়েশন। it can produce to outside customers। আচ্ছা, মানে আমি আইডল ক্যাপাসিটিতে নাই, আমাকে প্রথম লাইন দিয়ে এটা বুঝাইলো। also assume that 3 in variable expenses can be avoided। কথাটা গুরুত্বপূর্ণ। কথাটা মানে কি? কথাটা মানে হচ্ছে সেলারের তো ভেরিয়েবল কস্ট 16 টাকা প্লাস দিয়ে ফর্মুলা অনুযায়ী যা হয় তা, তাই তো? এই জায়গায় সেলার বলছে যে আচ্ছা তুমি তো আমার সিস্টেম কনসার্ন, তোমার জন্য আমি ভেরিয়েবল কস্ট 16 টাকার জায়গায় 3 টাকা কম রাখবো, 3 টাকা কম রাখবো। এবার দেখো সম্ভব হয় কিনা, দেখো 3 নম্বরে সম্ভব হয় কিনা আমরা দেখি। 3 নাম্বার দেখো, এই যে ফর্মুলাটা লিখছে, হ্যাঁ ফর্মুলাটা লিখছে, চেঞ্জ আসছে শুধু 16 - 3 এই জায়গাটায়, আর এই জায়গায় কোনো চেঞ্জ আসে না, আগের ম্যাথের মতোই। এবার 27 টাকা এসে ঠেকছে যে মিনিমাম 27 দিতে হবে, হ্যাঁ 27-এর উপরে আমি বেচার চেষ্টা করব। আর যে বায়ার, ওর তো 29-এর নিচে হইলেই ও খুশি। এর মানে এইবার ট্রান্সফার প্রাইসটা পসিবল, এইবার ট্রান্সফার হবে এবং প্রাইসটা 27 আর 29-এর সমান বা নিচে হবে, নিচে বা উপর মানে মাঝামাঝি হবে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এই গেল একটা কোশ্চেন, এইটা তো আসছে আর কি পরীক্ষায়, ট্রান্সফার প্রাইসিং। আরো একটা ম্যাথ দেখবো, দেখি তো কোন ম্যাথটা দেখবো, একটু বই দেখে নি, বইতে দাগায় রাখছি আমি। সিচুয়েশন রিভিউ প্রবলেম 2। আচ্ছা এটাই তো দেখলাম মাত্র। তারপর হচ্ছে 11-20, প্রবলেম 11-20। এই যে এই ম্যাপটা বড় আছে, এটা আসছে আর কি।
আমি হচ্ছে ওই রুম আর পাই নাই, বুঝছো? রুমে সুন্দর একটা রুম পাইছিলাম, বসছিলাম এসি রেসি চালায়া, পরে হচ্ছে এসে বলতেছে আইবি ডিপার্টমেন্টের এক্সাম আছে না কোন ডিপার্টমেন্টের, আমার তো মনে হলো আইবি ইটি। তো তো কোন আমি জায়গায় বললাম বসছিলাম? হ্যাঁ এই তো কোন জায়গায় বসছিলাম? কোন দোতলায় রুমে? বসছিলাম, দোতলায় দোতলায় হয় নাকি এক্সাম? এমবিএ বিল্ডিং এ? না না, এই যে একাডেমিকে। একাডেমিক বিল্ডিং এ আমাদের কোনো পরীক্ষা টরীক্ষা তো হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, তাইলে অন্য কোনো ডিপার্টমেন্টের এক্সাম চলতেছে। তো ওইটা বের করে দিল, পরে আমি ঘুরে ঘুরে দেখলাম যে কোনো রুমেরই হচ্ছে ইয়া নাই, সব তালা মারা। তারপর হচ্ছে এখন ওই যে 5 তলায় একটা চেয়ার পাইছি, চেয়ারে বসছি আর কি। যাক, পাইছো তো। তাও তো পাইছি। আচ্ছা ঠিক আছে, সলিউশনটাও বের করি যেহেতু এটার সলিউশন নাই। রাইট সাইড 11-20 এটা। এগারো 9 11-20। আচ্ছা ঠিক আছে, এই কি হলো, হ্যাং করতেছে। আচ্ছা একটু গাইজ, একটু ওয়েট। হ্যাঁ, তাই না? 502 ওইটার সামনে লেখা আছে কিনা একটু দেখ, দরজার সামনে। হ্যাঁ ওকে, কোশ্চেন পড়ি। হ্যাঁ, প্রবলেম 11-20 বলছে রুবিক প্রোডাক্টস ইনক অপারেটস এ পাল্প ডিভিশন that manufactures wood pulp for use in the production of various paper goods. Revenue and cost associated there আছে। আচ্ছা, ওরা বানায় পাল্প, কি বানায়? পাল্প বানায়। আচ্ছা আমার এটা হ্যাং করতেছে কেন আমি বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, শোনা যাইতেছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। ওকে ওকে, দেখাও তো যাইতেছে না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার এখনো আছে, অন আছে। আচ্ছা ওকে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে ওরা এই জায়গায় কি যেন বানায়, পাল্পই বানাইতেছে। পাল্প কি জিনিস কে জানে? আচ্ছা যাই হোক, পাল্প বানায়। দেখো ওরা হচ্ছে পাল্প বানায় বিক্রি করে 70 টাকায়, খেয়াল করো, বিক্রি করে 70 টাকায়। ভেরিয়েবল হচ্ছে 42 টাকা। হ্যাঁ, যেহেতু ওরা বিক্রি করে ওর জন্য ভেরিয়েবল কস্ট তোলাটা গুরুত্বপূর্ণ। যদি আইডল ক্যাপাসিটি থাকে তাহলে এই 42 টাকাই মেইন কাহিনী, আর যদি আইডল ক্যাপাসিটি না থাকে 42 টাকার সাথে সূত্র অনুযায়ী কিছু যোগ হবে। ফিক্সড কস্ট 50,000 টনের জন্য, তাহলে 50,000 ইন্টু 18 দিলে ফিক্সড কস্ট যা হয় তা, আর নেট অপারেটিং ইনকাম দেয়া আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, ক্যাপাসিটিটা যে ব্র্যাকেটের মধ্যে লিখছে, ওর ক্যাপাসিটি হচ্ছে 50,000 টন। যদি বলে আইডল ক্যাপাসিটি, এর মানে 50,000 টনের 50 মানে পুরাটা ইউজ হয় না, কিছুটা বাকি থাকে। আর যদি ইউজ হয় সেই অনুযায়ী হিসাব করে নিতে হবে যে কতটুকু ক্যাপাসিটি বাকি থাকে। আচ্ছা যাই হোক, আমরা ম্যাথ দেখি। Hurbic Products has just acquired a small company that manufactures paper carton. Rubik plans to treat its newly acquired carton divisions as a profit center. The manager of the carton division is currently purchasing 5,000 tons of pulp. এই যে দেখো, purchasing 5,000 tons of pulp per year. হ্যাঁ, অর্থাৎ ওর একটা সিস্টার যে পাল্প বিক্রি করে, ওর ক্যাপাসিটি হচ্ছে 50,000। ওর ক্যাপাসিটি 50,000, কিন্তু ওরই সিস্টার ও আবার 5,000 টন কেনা লাগে, কিন্তু বাহির থেকে কিনে, বাহির থেকে দেখো 63 টাকায় কিনে, বাহির থেকে কিনে 63 টাকায়। Urbic's president is anxious for the carton division to begin purchasing its pulp from the pulp division if the managers of the two division can blah 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 বলছে আর কি। From 1 and 2, for 1 and 2 assume, 1 নাম্বার আর 2 নাম্বার কোশ্চেন আমাকে সলভ করতে হবে। অ্যাজিউম করতে বলছে pulp division can sell all of its pulp to outside customers, মানে কোনো আইডল ক্যাপাসিটি নাই। এই যে 50,000, এই 50,000 এর একদম 50,000ই বিক্রি করে। হ্যাঁ, কোনো আইডল ক্যাপাসিটি নাই। আচ্ছা ঠিক আছে, 1 আর 2 এর জন্য এইটা। 1 নম্বরে বলছে what is the pulp division lowest acceptable transfer price, what is the carton division's highest acceptable transfer price। এখানে কিন্তু দুইটা কোশ্চেন করে হচ্ছে। ট্রান্সফার প্রাইস যে আমরা বের করি, একটু দেখাই। অ্যানসারের মধ্যে 1 নাম্বারে তো অ্যানসার, আচ্ছা ধরো এই জায়গাটা, হ্যাঁ, ট্রান্সফার প্রাইস কতর মধ্যে কত হবে? 42 থেকে 63-র মধ্যে হবে। এটা একটা কোশ্চেনে যেমন জিগানো যায়, এটা এইটাই দুইটা কোশ্চেনে আলাদা ভাগ করে জিগাইতে পারে।
যে সেলারের জন্য কত, এটা একটা কোশ্চেন হলো, আবার বায়ারের জন্য আরেকটা কোশ্চেন, হ্যাঁ, বা বায়ারের জন্য কত, সেলারের জন্য কোশ্চেন কত, এটা আলাদা আলাদাও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে। সো এইখানে দুইটা কোশ্চেন একই সাথে জিজ্ঞাসা, সো প্যারা নাই। হোয়াট ইজ দ্য রেঞ্জ একই কোশ্চেনে জিজ্ঞাসা। আর দ্য ম্যানেজার্স লাইকলি টু ভলান্টারিলি এগ্রি, ওরা এগ্রি হবে কিনা, ওয়াই নট, অনেকগুলো কোশ্চেন জিজ্ঞাসা, একবারে অ্যানসার করা যায়। আচ্ছা আসি কমন সেন্স দিয়া, যেহেতু আইডল ক্যাপাসিটি নাই, আইডল ক্যাপাসিটি থাকলে আমার ভেরিয়েবল কস্ট যেটা 42, সেলারের দৃষ্টিকোণ থেকে 42ই মূলত হয়ে যেত। আইডল ক্যাপাসিটি থাকলে ও তো আইসা বসেই আছে, ওর তো মাসে মাসে ফিক্সড কস্ট দেয়াই লাগতেছে, ও শুধু ভেরিয়েবল কস্টটা তুলতে পারলেই ও প্রোডাকশনে চলে যাবে আইডল ক্যাপাসিটি থাকলে। কিন্তু আইডল ক্যাপাসিটি নাই, তাহলে সূত্রে চলে যাব। তাহলে দেখো সূত্র অনুযায়ী কি হইলো খেয়াল করো। সূত্র অনুযায়ী যে আমি 42 বসাইলাম প্লাস আমার লস্ট সেলস এর পরিমাণ কত, যেহেতু আমি 50,000 টন পুরোটাই প্রোডাকশন করতেছি, ওরে 5,000 দেওয়ার জন্য আমার 5,000 তাহলে লস করতে হবে, 5,000 বাইরে সেল না করে ওর কাছে সেল করতে হবে। হ্যাঁ, এই জায়গায় আমি যদি একটু দাগাইতে পারতাম, আমার কেন যেন অ্যানোটেশন কাজ করতেছে না, দেখি একটু চেষ্টা করে। নেট তো আছে, কাজ হয় না কেন? আচ্ছা কাজ এই হইছে, হ্যাঁ আচ্ছা যাক, এই জায়গায় আমি একটু গায়ে যাই। সেটা হচ্ছে, হ্যাঁ মানে এই সিম্পল জিনিসটা গায়ে যাইতেছি। হ্যাঁ, 50,000 টন যদি আমি ফুল প্রডিউস করি, 5,000 টন ওকে সাপ্লাই দেওয়ার জন্য আমার লস্ট সেলস এর পরিমাণও হবে 5,000। ঠিক আছে, ঝামেলা নাই, শেষ। লস্ট সেলস এর পরিমাণ কত ভাবে পেঁচানো যায় সেটা দেখাইতেছি। এটা গেল একটা। 2 নাম্বার, আমার ক্যাপাসিটি 50,000, কথার কথা আমি 45,000 প্রোডাকশন করি, ওরে আমার 5,000 দিতে হবে, এর মানে আমি আইডল ক্যাপাসিটিতে আছি, আমার কোনো লস্ট সেলস নাই। 50,000 এর মধ্যে 45,000 প্রডিউস করি, 5,000 ওরে দিতে হবে, 5,000 ইজিলি দিতে পারবো, কারণ পুরোটাই আইডল ক্যাপাসিটি আসছি, কোনো লস্ট সেলস নাই। লেটস সে আমার যদি 48,000 প্রোডাকশন করি, আমার ক্যাপাসিটি 50,000, আমি প্রোডাকশনে যাচ্ছে 48,000, কিন্তু ওরে দিতে হবে 5,000। 50,000 থেকে 48,000 প্রডিউস করার পর আমি আইডল আছি 2,000 এর জন্য, আইডল ক্যাপাসিটি কত, 2,000 এর জন্য আইডল ক্যাপাসিটি, কিন্তু 5,000 দেওয়ার জন্য ওরে আমার আরো 3,000 দিতে হবে, সরি 5,000 ওকে দেওয়ার জন্য, ও কি হইলো, ব্ল্যাক হয়ে গেছে স্ক্রিন, ডিস্টার্ব দিচ্ছে, সেভ চেঞ্জেস ডিসকার্ড। আচ্ছা যেখানে ছিলাম আবার বলি, এই তো 50,000 হচ্ছে আমার ক্যাপাসিটি, তাই না? 50,000 ক্যাপাসিটির মধ্যে যদি আমি কথার কথা 48,000 অলরেডি প্রডিউস করি, 48,000, কিন্তু আমাকে দিতে হবে 5,000, 2,000 তো আইডল ক্যাপাসিটি পড়ে আছে, 2,000 তো দিয়ে দিমু, কিন্তু এই 5,000 দেওয়ার জন্য তখন আমার লস্ট সেলস কত হবে বলো তো? লস্ট সেলস 3,000 এক্স্যাক্টলি, এইটাই। তখন আমার লস্ট সেলস এই যে অ্যামাউন্টটা, এটা হয়ে যাবে 3,000, এইটা হয়ে যাবে 3,000 ইনটু কন্ট্রিবিউশন মার্জিন, 3,000 ইনটু কন্ট্রিবিউশন মার্জিন, কিন্তু ডিভাইডেড বাই কিন্তু 5,000 পুরোটাই, ট্রান্সফার কিন্তু 5,000 হচ্ছে, ট্রান্সফারের অ্যামাউন্ট 5,000 পুরোটাই, কিন্তু এই জায়গায় তখন হয়ে যাবে 3,000। এটাই জাস্ট গেজাইছি। তখন 48,000টা কোথায় দেয়া থাকবে কোশ্চেনে? এইটা কোশ্চেনে কোন একটা জায়গায় বলা থাকবে যে ক্যাপাসিটি ধরো 50,000 টনস আছে, কোন একটা জায়গায় বলে দিল যে কারেন্টলি ইট ইজ প্রোডিউসিং 47,000 বা 48,000, কোন একটা জায়গায় বলা থাকবে আর কি। আচ্ছা যাই হোক, আশা করি তোমরা এই জায়গাটা বুঝছো, এখানে কোনো গেজাই নাই, এখানে ভেরিয়েবল কস্টটা যোগ করছে, লস্ট সেলস 5,000 ইনটু কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই ট্রান্সফারের অংশ হচ্ছে 5,000 দিয়ে ভাগ দিছে, সেলারের পার্সপেক্টিভে বেড়ে গেছে যে 70 টাকা, আর বায়ারের পার্সপেক্টিভে বায়ার তো কিনতেছে, বাইরে থেকে তো কিনতেছে 63 টাকায় বায়ার, তো ও তো 63 টাকা নিচে হইলেই খুশি, 63 টাকা নিচে হইলেই খুশি। এখন চিন্তা করো, সেলার বলছে 70 এর নিচে বেচবো না, আর বায়ার বলতেছে 63 নিচে, সরি 63 উপরে কিনবো না, একজন 70 এর নিচে নামতে যাচ্ছে না, আর একজন 63 এর উপরে উঠতে যাচ্ছে না, এই অবস্থায় ট্রান্সফার পসিবল হবে না। হ্যাঁ, এই জন্য দেখো, এই জন্য 1 নম্বরে কোনো অ্যানসার নাই, অ্যানসার ফাইনালি ওরা দিতে পারে নাই। 2 নম্বরে আসি, if the pulp division meets the price that the cotton division is currently paying to its suppliers and sells 5,000 to what will be the effect on the profit company as a whole? আচ্ছা কি করছে, 63, if the pulp division meets the price, then profits in the pulp division and then the company as a whole will drop by 35,000. আচ্ছা কোশ্চেনটা বেশ ক্রিটিক্যাল কোশ্চেন।
কোশ্চেনটা হচ্ছে যে পাল্প ডিভিশন কে? সেলার, কিন্তু খেয়াল রেখো পাল্প ডিভিশন হচ্ছে সেলার। সেলার তো বলছে আমি 70 এর নিচে বেচবো না, তাই তো? তো বলে দিচ্ছে যে 70 এর নিচে কোনো বেচা হবে না। কিন্তু এখানে কোশ্চেনে বলছে যে ইফ পাল্প ডিভিশন মিটস দ্য প্রাইস অফ দ্য কার্টন ডিভিশন, মানে কার্টন ডিভিশন চায় 63-তে কিনতে, আর পাল্প 70 এর নিচে বেচা ওর জন্য প্রফিটেবল না, কিন্তু পাল্প যদি আসলেই 63-তে বেচে তাহলে কোম্পানিতে কি সিচুয়েশন ক্রিয়েট হবে সেটা জিজ্ঞেস করছে। এখানে দেখো সিচুয়েশনটা হচ্ছে কোম্পানি তো 70 টাকা লস্ট রেভিনিউ করলো, হ্যাঁ, কিন্তু আমি কতটা, আচ্ছা এই জায়গার দিকে জাস্ট তাকাই, আমি 70 টাকায় বেচতে পারতাম, আমি কি, আমি পাল্প ডিভিশন, আমি 70 টাকা নিচে বেচা উচিত না, কিন্তু আমি যদি 63 টাকায় বেচি তাহলে আমার লস কত হবে? 60 টাকা। আমি 70 টাকায়, মানে রেশনাল ডিসিশন হচ্ছে 70 এর নিচে বেচবো না, কিন্তু যেহেতু ওই আমার বুইন সিস্টার কনসার্ন, আমি ওর কাছে যদি 63-তে বেচি, সত্যি বেচে ফেলি, তাহলে আমার লস হবে 60 টাকা, এবং আমি 5000 ইউনিট ওর কাছে বেচছি, এর মানে আমার 35,000 টাকা লস হবে। এইটাই কোশ্চেন, যে কোম্পানির অ্যাজ এ হোল 45,000 লস হয়ে গেল। এটা 2 নম্বরে জাস্ট এটাই চাইছে। হ্যাঁ 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 হ্যাঁ, the company as a whole, এই যে company as a whole drop 35,000 per year, হ্যাঁ, এই গেল আর কি। আচ্ছা, এই গেল 1 আর 2, ঠিক আছে। এবার 3 থেকে 6 আসি, 3 থেকে 6 তিনে বলছে, আচ্ছা 3 আর 6 এর আগে assumption পড়ে নি। assume that the pulp division is currently selling 30,000 tons, বুঝো আমার ক্যাপাসিটি কত? আমার ক্যাপাসিটি 50, কিন্তু আমি প্রোডাকশন করি 30,000, এর মানে আমার 20,000 ইউনিটস আইডেল। আমার বুইনে আমার কাছে চাইছে 5,000, ওরা ইজিলি দেওয়া যাবে, কোনো সমস্যা না, 5,000 চাইছে, ইজিলি দেওয়া যাবে। আচ্ছা, অ্যানালাইসিস শেষ। এবার আসি 3 নম্বরে, হোয়াট ইজ দ্য পাল্প ডিভিশনস লোয়েস্ট অ্যাকসেপ্টেবল ট্রান্সফার প্রাইস? কার্টন, মানে ওই কোশ্চেনগুলো আবার চাইছে, হ্যাঁ, কোশ্চেনগুলো চাইয়ে কত মধ্যে হবে সেটা জানতে চাইছে। আসি, প্রথমে চিন্তা করি পাল্পের পার্সপেক্টিভ থেকে। পাল্প এখন বৈশা আছে, আইডল ক্যাপাসিটিতে বৈশা আছে, ওর 5,000 প্রোডাকশন করার জন্য শুধুমাত্র 42 টাকা খরচা হবে, এর বেশি খরচা হবে না। সো 42 টাকার উপরে দিলেই, 42 টাকার উপরে যদি বেচতে পারে তাহলেই ওর লাভ। আর যে কিনতে চায় ও 63-তে কিনে এখন, তাহলে ও যদি 63-র কমে কিনতে পারে তাহলেই লাভ। তাহলে ট্রান্সফার প্রাইসটা কেমনে সুন্দর মতো হয়ে গেল, একজন 42-এর উপরে বেচতে চায় আর একজন 43-এর নিচে কিনতে চায়, তাহলে ট্রান্সফার প্রাইসটা 42 থেকে 63-র মাঝে হবে, 42 থেকে 63-র মাঝে হবে। এই যে দেখো, ট্রান্সফার প্রাইস হচ্ছে 42 থেকে 63, ঠিক আছে। এই 42টা কেমনে বের করছে? এই 42টা তো বলে দিছি যে ভেরিয়েবল কস্ট টুকু হইলেই হইছে, কমন সেন্স, ট্রান্সফার প্রাইস শুধু 42। কিন্তু যদি ফর্মুলায় যাও, ফর্মুলায় উপরেরটা শূন্য চলে আসে, নিচে 5,000 দিয়ে শূন্য যোগ হয়ে 42 হয়, ওটা ফর্মুলা সহ দেখাইছে আর কি। সো ফর্মুলা সহ দেখাইতে পারো, তাহলে ম্যাম হয়তো একটু দেখলো হ্যাপি। আচ্ছা আর কি, গেল 3 নাম্বার শেষ। হ্যাঁ, 4 নাম্বারে আসি। সাপোজ ধরে নাও কার্টন ডিভিশন, কার্টন কে? কার্টন হচ্ছে যে কিনে, যে বিক্রেতা না, যে কিনে। আউটসাইড সাপ্লায়ার ড্রপস ইটস প্রাইস টু অনলি 59, অর্থাৎ কার্টন যার কাছ থেকে কিনতো, কততে কিনতো? কার্টন তো বাহিরের মানুষের থেকে কিনতো, 63-তে কিনতো, বাহিরের মানুষ থেকে 63-তে কিনতো, ওই বেটা 59-এ ড্রপ করছে, যে ভাই তুই 59-এ কেন। হ্যাঁ, এখন বলছে যে তাহলে যে পাল্প ডিভিশনে আছে, পাল্প ডিভিশনের কি এটা নেওয়া উচিত? হ্যাঁ, কমন সেন্স দিয়ে চিন্তা করি, পাল্প ডিভিশন কে? বিক্রেতা, ও কিন্তু আইডল ক্যাপাসিটিতে আছে। 4 নাম্বার কোশ্চেনটা কিন্তু এই যে এই 3 থেকে 6 এই অ্যাজাম্পশনের মধ্যে পড়ছে। তো 4 নাম্বার কোশ্চেন যখন আমরা পড়তেছি তখন পাল্প আছে আইডল ক্যাপাসিটিতে, ওর শুধু 42 টাকার উপরে গেলেই হইছে, আর বাইরের যে মানুষ সে বেচে 59, তাইলে যে এই 59-এর চেয়ে কিনতে পারলেই ও হ্যাপি, আর 42-এর উপরে যাইতে পারলেই ও হ্যাপি। তাহলে তো এখানে ট্রান্সফার প্রাইস স্টিল পসিবল, 42 থেকে 59 ট্রান্সফার প্রাইস স্টিল পসিবল। হ্যাঁ, স্টিল পসিবল, এবং প্রফিট কত হবে সেটা দেখাই দিছে। হ্যাঁ, প্রফিট কত হবে? যে ক্রেতা, ওর পার্সপেক্টিভ থেকে, যেহেতু অঙ্কটা কোশ্চেনটা করছে জন্য ওর পার্সপেক্টিভ থেকে দেখাইছে। কার্টন ডিভিশন এখন 42-এ কিনে, কততে কিনে? 42-এ, সরি ভুল বললাম, কার্টন ডিভিশন এখন 59-এ কিনে। এই যে 4 নাম্বার কোশ্চেনের নতুন রিকোয়ারমেন্ট অনুযায়ী কার্টন ডিভিশন এখন 59-এ কিনে।
কিন্তু ওর যে সিস্টার ও তো ওরে 42-এ দিতে পারবে, ওর যে সিস্টার ও তো 42-এ দিতে পারবে। তাহলে ও যদি 59-এ না কিনা 42-এ কিনে, তাহলে ওর স্টিল 17 টাকা ও কস্ট সেভ করতে পারতেছে, স্টিল 17 টাকা সেভ করতে পারতেছে। তাহলে 5000 ইন্টু 17 85,000 টাকা পোটেনশিয়াল ইনক্রিজ প্রফিট। এই সুন্দর একটা অ্যানালাইসিস দিছে। কোয়েশ্চেনটার সামারি হচ্ছে যে সিম্পলি কার্টন ডিভিশন বাইরে থেকে যে টাকা কিনতো ওই টাকাটা 59-এ নাইমে আসছে, এখনো জিনিসটা প্রফিটেবল সিচুয়েশনে আছে কিনা এটাই জাস্ট একটা অ্যানালাইসিস জানতে চাইছে। এই হচ্ছে অ্যানালাইসিস, ঠিক আছে? আই গেস তোমরা বুঝতে পারতেছো। যদি একটু মানে খাপছাড়া লাগলেও একটু ঠান্ডা মাথায় নিয়ে বসলেই দেখবে অঙ্কটা 10 মিনিট চিন্তা করলে ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, 5 নাম্বার রিকোয়ারমেন্ট পড়ি। রিফার টু 4 অ্যাবভ, অর্থাৎ 4 এ যা হইছে এখনো তা চলতেছে। 4 অ্যাবভ, আচ্ছা বলছে ইফ দ্য পাল্প ডিভিশন রিফিউজেস টু মিট দ্য 59 প্রাইস, পাল্প ডিভিশন যদি 59 টাকায় না দিতে চায়, পাল্প ডিভিশন কে বিক্রেতা, should the carton division মানে কি ক্রেতা be required to purchase from the pulp division at a higher price? হ্যাঁ, একটু অ্যানসারে যাই তাহলে ইজিলি হবে। অ্যানসারও লাগবে না পরে, এটা কমন সেন্স দিয়ে বোঝা যায়। বলছে যে পাল্প ডিভিশন 59-এ বেচবে না, পাল্প ডিভিশন 59-এ বেচবে না। কার্টন ডিভিশন কি তাও পাল্প ডিভিশন থেকে কিনবে? আরে কেন কিনবে? হ্যাঁ, কারণ কেনার সময় তো দেখতে হবে আমি কই থেকে কমে কিনতে পারবো। আমারে বাহিরের সাপ্লায়ার 59-এ দিচ্ছে, আমার নিজের বুইন চাইলেই 42 থেকে 59-এর রেঞ্জে আমাকে দিতে পারে, কিন্তু ও যদি 59-এর নিচে নামবেই না, আমার বুইন যদি যদি নামতে না চায় 59-এর নিচে নামবে না, কেন আমি ওর কাছ থেকে আমার বুইন হোক আর যাই হোক বেশি দামে কিনবো? মানে কোশ্চেনটা কিন্তু খুবই মানে ভাষাটা এমন ভাবে দিচ্ছে যে প্যাচ লেগে যায়, কিন্তু সহজ কোশ্চেন। যে পাল্প ডিভিশন যে বিক্রেতা সে যদি 59-এর নিচে বেচতে না চায়, তাইলে আমি ক্রেতা হিসেবে কি করব? আমি ক্রেতা হিসেবে 59-এ কিনবো বাইরে থেকে। আমি কেন আমি তাহলে আমার নিজের বোনের থেকে কিনবো না তো? এই কোশ্চেন এটাই শেষ। ওরাও দেখো এক লাইনে দিছে যে নো, না কিনবো না, বোনের থেকে কিনবো না। কেন কিনবো না? এই অ্যানসারটা দিছে এখানে, শেষ। আচ্ছা, দুইটা 6 নাম্বার প্রাইস দিকে, হ্যাঁ? যদি সেম হয় মানে 59, হুম, মানে পাল্পেরও আবার বাইরেরও, তাইলে মানে হ্যাঁ। কেন ভিতরেরটা নিব না? মানে এটার কারণটা কি? না এখানে সেম না, এখানে বলছে যে রিফিউজেস টু মিট 59, অর্থাৎ 59-এর নিচে ও বেচবে না। হ্যাঁ, হয়তো 59-ই চাইতেছে বা 60 চাইতেছে বা 61 চাচ্ছে। হ্যাঁ, যদি 59-এর নিচে না নামে তাইলে তো আমার সাপ্লায়ার চেঞ্জ করার কোনো খুব একটা লাভ হয় না। হ্যাঁ, মানে এটা আবার একটা ফ্রি মার্কেটের কম্পিটিশনের মতো হয়ে গেছে, যে ও আমার বোন হলেও ওকে 59-এর নিচে নামতে হবে, তাইলেই আমি হচ্ছে যে ওর কাছ থেকে 59-এ বা 59-এর নিচে কিনবো। 59-এর সমান বা 59-এর নিচে কিনবো। আমি মনে করি নিচে কেনাই উচিত, কারণ আমি তো জানি অ্যাজ এ সিস্টার, আমি তোর কোম্পানির খবর জানি যে ও আমাকে চাইলে 42-এর উপরে দিতে পারবে। তো ও আমার সাপ্লায়ার 59-এ দিচ্ছে, আমার নিজের বুইনও যদি বলে 59, তাহলে তো আমি আমার যে মানে জিনিসটা যে আরো মোর প্রফিটেবল সিনারিও হতে পারে সেটা থাকলো না। আমি যার কাছ থেকে নিচ্ছি 59, তার থেকে কমে দিলেই আমি সাপ্লায়ার চেঞ্জ করব। তাইলেই ওর যদি পসিবল হয় ও কমায় যাবে, কারণ আমি জানি যে ওর তো 42-এর উপর পর্যন্ত গেলেই হয়েছে। ও তো চাইলেই আমাকে 50-এও দিতে পারে, 50-এ দিলেও তো 8 টাকা লাভ হচ্ছে স্টিল। সো এই আর কি পারফেক্ট মার্কেট কম্পিটিশনে যে 59-এর মানে থিওরিটিক্যাল কথা হচ্ছে 59-এর সমান বা নিচে, আর আমার কথা হচ্ছে না 59-এর নিচেই দিতে হবে, নাহলে সাপ্লাই চেঞ্জ করবো না। কারণ সাপ্লাই যদি এখনই চেঞ্জ করে দেই তাহলে তো ও তো হচ্ছে যে পায়া বসবে, 59-ই চার্জ করবে। মানে ব্যাপারটা বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, ওকে, মানে এখানে মানে থিওরিটিক্যাল অনেক অ্যানালাইসিসের সুযোগ আছে। ম্যাথ খুবই সহজ, ওই ফর্মুলার মধ্যেই ম্যাথ ঘুরপাক খাচ্ছে, অ্যানালাইসিসের জায়গাটা অনেক আছে আর কি। এন্ড কোশ্চেন এগুলা আসতেছে। রেফার টু 4 অ্যাবভ, 6 নাম্বার কোশ্চেন পড়তেছি। 4 নাম্বারের থিওরি দিছে, 4 নাম্বারের 4 অ্যাবভ দিয়ে বলছে অ্যাজিউম দ্যাট ডিউ টু ইনফ্লেক্সিবল ম্যানেজমেন্ট পলিসিস the carton division is required to purchase 5000 tons of pulp each year from the pulp division at 70 per ton। মানে আমার ম্যানেজমেন্টের পলিসি গুলা ফ্লেক্সিবল না, আমি যে চাইলেই বাহির থেকে কিনে নিয়ে আসবো এটা আমার ম্যানেজার চায় না। ম্যানেজার আমাকে জোর করতেছে যে না, তুই বেশি দাম হইলেও তোর বুনের থেকে কিনবি। হ্যাঁ, পারফেক্ট মার্কেটে হয় কি ম্যানেজমেন্ট যদি আমাকে ফ্লেক্সিবিলিটি দেয়
আমি আমার বোন থেকে নিব না, আমি মার্কেটে যে আমাকে সবচেয়ে কম রেটে দিবে আমি তার থেকেই নিব। কিন্তু এখানে একটা অ্যাজাম্পশন দিয়ে দিছে যে আমার কোম্পানিতে এরকম একটা রুল যে আমাকে আমার বোন থেকেই নিতে হবে, কিছু করার নাই, ও 70 টাকা বেচতে 70 টাকাই নিতে হবে। এই অবস্থায় কোম্পানির প্রফিটে কি সিচুয়েশন হবে সেটা দেখাইতে বলছে। আচ্ছা দেখো, এখন যেটা দেখতে হবে, ফার্স্টে ধরো বিক্রেতার পয়েন্ট অফ ভিউ থেকে, বিক্রেতার কিন্তু 42 টাকার বেশিতে বেচতে পারলেই ওর লাভ হইতো। ও 70 টাকায় বেচতেছে, 70 টাকায় বেচতেছে, তাইলে 42 টাকার চেয়ে 28 টাকা অতিরিক্ত, অর্থাৎ পাল্প ডিভিশনের 28 টাকা 5000 টনে টোটাল 1,40,000 টাকা প্রফিট বেড়ে গেছে। মানে পাল্প ডিভিশনের খুবই লাভ হচ্ছে বিক্রেতার। কিন্তু কার্টন ডিভিশনে আসো, ও তো বাইরে চাইলে 59 টাকা থেকে কিনতে পারে, বাইরে চাইলে 59 টাকা থেকে কিনতে পারে, বাট ওরে জোর কইরা 70 টাকা কিনাইতেছে। জোর কইরা 70 টাকা কিনাইলে ওর কস্ট বেড়ে গেল 11 টাকা, আর 5000 টনে টোটাল 55,000 টাকা কস্ট বেড়ে গেল। কিন্তু দুইটা যখন মিক্স আপ করবা, দেখো পাল্প ডিভিশনের বাড়ছে কত, 28 টাকা পার টন। পাল্প ডিভিশন বিক্রেতার 28 টাকা বাড়ছে, আর কার্টনের লস হইছে, ওর 11 টাকা কমছে, কিন্তু আলটিমেটলি মার্জিনে এখনো কিন্তু 17 টাকা বাড়তেছে। অ্যাজ এ হোল কোম্পানির 17 টাকা স্টিল প্রফিট হচ্ছে। এই জন্য স্টিল কোম্পানির 85,000 টাকা প্রফিট হচ্ছে। খুবই মজার একটা জিনিস যে এই প্রফিটটা কেন হয়ে গেল। আমি কি তাইলে আমার সিস্টার কনসার্ন যারা থাকবে ওদেরকে বাধ্য করবো যে যা কিনা সব ইনার ট্রানজাকশন হবে? কারণ সবসময় ইনার ট্রানজাকশনে যে কিনে তার লস হইলেও যে বেচে তার অতিরিক্ত প্রফিট হয়ে যায়। এই কারণে অ্যাজ এ হোল কোম্পানির প্রফিট হয়। আমি কি সবসময় এটা বাধ্য করব? এখানে খুব সুন্দর একটা ব্যাখ্যা দিছে যে 3 থেকে 6 এর অ্যাজাম্পশন হচ্ছে যে আমি আইডল ক্যাপাসিটিতে আছি। কিসে আছি? আইডল ক্যাপাসিটিতে আছি। আইডল ক্যাপাসিটি অবস্থায় সবসময় ট্রানজাকশনটা অ্যাজ এ ইউনিট, একটা ইউনিটের ভিতরে যদি পসিবল হয় করে ফেলা উচিত, তখন এই প্রফিটটা এক্সট্রা অর্ডিনারি প্রফিট হওয়া পসিবল। কিন্তু যদি আইডল ক্যাপাসিটি না থাকতো তাহলে এই যে বিক্রেতার যে অতিরিক্ত প্রফিটটা হইছে, কারণ ও তো 42 টাকার উপরে বেচতে পারলেই লাভ, যদি আইডল ক্যাপাসিটি না থাকতো ওর তো এই 42টা বেঞ্চমার্ক হইতো না, এই 42 এর সাথে সূত্র অনুযায়ী আরো কিছু যোগ হইতো, তখন এই এক্সট্রা অর্ডিনারি প্রফিটটা হতো না, তখন হয়তো লস হওয়ার সম্ভাবনা থাকতো। এই আর কি কাহিনী, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এই ম্যাথটা খুব মানে ভালো একটা মজার একটা ম্যাথ, এটা আসছে আর কি পরীক্ষা তোমাদের। গেল এই হচ্ছে ট্রান্সফার প্রাইসিং এর দুই ধরনের ম্যাথ আমরা দেখলাম। আরেকটা আছে, আরেক টাইপের ম্যাথ আছে। এই চ্যাপ্টারটা অনেক বড়, এটা সম্ভবত তোমাদের দুই ভাগে পড়াইছে কিনা কে জানে। আমি তো কাহিল হয়ে গেছি, দাঁড়াও আরেকটা বের করি। আচ্ছা, এই মিটিংটা মেবি এন্ড হয়ে যাবে 1 ঘন্টার ইয়ে, তো আমি তাহলে আরেকটা লিংক দেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরে এই পোরশনটা সার্ভিস ডিপার্টমেন্ট চার্জ এটা নতুন লিংকে শুরু করি নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা ঠিক আছে, ওকে।